লাভের অ্যাক্টিভিটি কী ছিল? বেশি কথা বলে রাগের তখন অ্যাক্টিভিটি ছিল কি না, এখানে যাত্রা, নাটক, থিয়েটার করা, সেটা পরম্পরাগতভাবে যারা যে ঘরটা প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতির্বিন্দ্রনাথ চন্দ্র বলে জমিদার, সেই ধারাটা ওরা বজায় রেখেছিল। তখন তারা যখন নানা রকম কাজে আসতে, বিশেষ করে বৃষ্টিকালে, তখন অনেক কিছু বৌদ্ধ মূর্তি, মাথা ভাঙা, হাত পা ভাঙা বৌদ্ধ মূর্তি ওরা দিয়ে দিয়েছিলেন, দিদিরা বিশেষ করে ধুয়ে যেত। সেই সব দেখানোর ডক্টর দত্তকে দেখানোর পর তিনি ভেবেছিলেন যে এখানে নিশ্চয়ই কোনো ইতিহাস আছে। তাই প্রথম তিনি খনন কার্য শুরু করেন 2003 সালে। 3 থেকে তিনি 11 সাল পর্যন্ত খনন করেন, কিন্তু 8 সালে তিনি বলেন যে এটা ছিল খ্রিস্টীয় শতকের একটা বৌদ্ধ বিহার। 2012 সালে উনি মারা যান। মারা যাওয়ার ওই বছরই পশ্চিমবঙ্গ সরকার তাকে স্টেট প্রোটেক্টেড মনুমেন্ট বলে ঘোষণা করে এবং ওনারা কাজ শুরু করেন এবং ডক্টর অমল রায়ের নেতৃত্বে রেন্ডাম একটা কাজ হয়। যখন আমরা বেশি করে আবার ডিগিং করতে গেলাম, ডিগিং করতে করে জানা গেল যে এটা শুধু মানে খ্রিস্ট 6শ শতক নয়, এটা মৌর্য, গুপ্ত, পাল 3টা ফেজে বিহারটা অবস্থান করছে। তখন স্টার্টটা হয়েছিল মৌর্য যুগে, আর গুপ্ত যুগে বিশেষ করে খুব ডেভেলপমেন্ট হয়েছিল, আর যেটা পালের পর থেকে ধ্বংস হয়ে গেছে। পালের পর থেকে তো আর কোনো বৌদ্ধ ইতিহাসী রাজা রাজত্ব করেনি, শৈব বৈষ্ণব রাজারা এখানে সব এসেছেন, রাজত্ব করেছেন, আর ডেভেলপমেন্টসটা হয়। সেই বছর ডক্টর অমলের ঘুরতে যাওয়ার পর জানা গেল যে এখানে শুধু একটা বিহার না, বিহার বলা যায়, মহাবিহার বলা হচ্ছে এই কারণে 603-এ যখন ডিমেনশন ভ্রমণে এসেছিলেন, তিনি তাম্রলিপ্ত বন্দরকে কেন্দ্র করে বেশ 12টা শক্তির বৌদ্ধ বিহার দেখেছিলেন। তার মধ্যে যেটা দলিতপুর বলুন বা দণ্ডভুক্তি বলুন, দণ্ডভুক্তি রাজ্যের মধ্যে একটা বড় বিহার, মহাবিহার দেখেছিলেন। এটা বর্তমান দাঁতন বলে আমরা সেটাকে জিজ্ঞেস করছি। এখানে পাওয়া গেছে ঘুরতে ঘুরতে 2টো বিহারের অস্তিত্ব পাওয়া গেছে। 2টো বিহার বলতে ওদের নামাঙ্কিত ফলক পেয়েছি আমরা, তাদের অ্যাক্টিভিটি কী ছিল পেয়েছি, কিন্তু পুরোটা টয়টাই কিন্তু একটা আবেশচন্দ্রের মধ্যে ছিল বৌদ্ধ দর্শন নিয়ে পড়াশোনা করার মধ্যে। তার মধ্যে এখানে নামকরণ কী ছিল না, যজ্ঞপুণ্ডিক বলে একটা বৌদ্ধ বিহার পেয়েছি, আর একটা মোগলাইকা বা মোগলাইকা বলে একটা বৌদ্ধ বিহার পেয়েছি। এই মোগলাইকা বিহারের অ্যাক্টিভিটি কী ছিল, সেখানেও বৌদ্ধ দর্শন করানো হতো, কিন্তু তার সত্ত্বেও শল্য চিকিৎসা, মানে যারা চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করা হতো। এখানে পরবর্তীকালে খুঁজতে গিয়ে আমার পশু পাখির হাড় থেকে শল্য চিকিৎসা, নানা রকম ছুরি কাঁচি থেকে যেসব ইনস্ট্রুমেন্টস হতো, টুলসগুলো, সেগুলো আমরা সংগ্রহ করেছি। এবং সেটা মূলত হয়েছিল যখন তারপরে এখানে আর একটা কথায় চলে যাচ্ছি, এখানে অনেকে এসে প্রশ্ন করেন ওনার গ্রামের নাম মোগলমারি কেন। এই মোগলমারি নাম নিয়ে 3টা ব্যাপার ছিল। কেউ কেউ বলতে এখানে মোগল পাঠানদের যুদ্ধটা তুকারি বলে একটা জায়গায় সোনাকনিয়া বর্ডারের কাছে, তখন সেটা শস্য ক্ষেত্র, সেখানে হয়েছিল বলে মোগলরা মারিয়ে যেত বলে মোগলমারি। আবার কেউ কেউ বলেন যখন মোগল আর পাঠানদের মধ্যে, মানে সুলেমান কর্মারি আর দমক খানের মধ্যে যখন তীব্র লড়াই হয়েছিল, বারবার যখন সুলেমান কর্মারি এলেছিল পাঠানদের প্রতিনিধি হয়ে, তো অপরকীর্তি এসে কিছু মোগল সৈন্যকে মেরে দিয়েছিল, তখন মোগল সৈন্যরা আশেপাশে তখন পেতেছিল, সেই থেকে মোগলমারি। যখন আমরা এই মোগলারিকা বিহারটা আবিষ্কার করলাম, তখন দেখলাম যে এই যুদ্ধের আগে আবুল ফজল তার আইনি আকবরীতে লিখে গেছেন যে মুঘলমারি বলে কথাটা। তখন তারপর গবেষকরা গবেষণা করে জানতে পারলেন যে বৌদ্ধের যে মূল সন্ন্যাসী ছিলেন, প্রধান সন্ন্যাসী ছিলেন মুঘল, তার কোনো শরীরের কোনো দাঁত বা অস্থি নিয়ে সেই মোগলারিকা বিহারটা তৈরি হয়েছিল, সেই থেকে মুঘলমারি। আর যজ্ঞপুণ্ডিক বিহারটা আছে কি না, অগ্নপিণ্ডক বলে একজন বণিকের প্রচুর আরাধনা ছিল। অগ্নপিণ্ডক একজন বিশাল বড় বণিক ছিলেন, তিনি কিন্তু সংসার ধর্ম পালন করেন, তার সারা জীবনের উপার্জিত সব কিছু যা কিছু কোনো না কোনো বৌদ্ধ বিহারে কন্ট্রিবিউশন করতেছে। হয়তো এই যে বেনুবন, শ্বেতবন বিহারগুলোর নাম আপনারা শুনেছেন, সেগুলো কিন্তু ওনারই দানে তৈরি হয়েছে। সেই জন্য হয়তো ওনার কন্ট্রিবিউশন তৈরি হয়েছিল বলে অগ্নপিণ্ডকের নাম অনুসারে যজ্ঞপিণ্ডিক বিহারটা হলে হতে পারে, এইভাবে গবেষকরা বলছে। আর এটা আমরা পেয়েছি মূলত এখান থেকে অধিক প্রচুর স্টুডেন্ট থাকতো, তাদের থাকার ঘর, তাদের থাকার ঘর থেকে আমরা তাদের যাবতীয় খাদ্য পাত্র, পানীয় পাত্র এবং লাইটের সোর্স হিসাবে মাটির প্রদীপ, এছাড়াও তারা অন্যান্য যে হিন্দু দেবদেবীর পূজা অর্চনা করতেন, যেমন সরস্বতী এইসবের ছোটো ছোটো মূর্তি, সেগুলো পাথরে নানা রকম মূর্তি পেয়েছি তাদের আবাসস্থল থেকে। এবং এটা যদি পুরোপুরি খনন করা হয় তাহলে এই ইতিহাসটা আরও উন্মোচন হবে। তবে যেটা আপনারা বর্তমানে যে স্ট্রাকচারটা চাক্ষুষ দেখছেন, এটা কিছুটা পাল যুগের আছে, আর বেশিরভাগটা আছে গুপ্ত যুগের। আর মৌর্য যুগেরটা যেটা প্রথম স্থাপনা হয়েছিল, সেটা এখন এটাকে যদি সারফেস লেভেল ধরি তাহলে সেটা কমসে কম 10 ফিট নিচে যেতে হবে। এটা পরীক্ষামূলক খনন করে তার কার্বন ডেটিং করে জানা গেছে, সেটা এখন ওপেন করা হয়। এই জন্য এই বিহারটা কিন্তু এখান থেকে নাক বরাবর 500 মিটার পর্যন্ত বিস্তৃত আছে। এইটুকু জায়গা প্রচুর জায়গা বলে খনন করা হয়েছে।
আর এটাই হচ্ছে এখানকার ছোট্ট ইতিহাস। ওই যে দেখো তখন তাদের যে তারা কেমন তখন দেওয়ালে সবাই করে এটা দেওয়া হ্যাঁ হ্যাঁ আরো হয়তো খুঁড়লে কিছু পাওয়া যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন তো পারমিশন নেই। এই জিনিসগুলো তো হচ্ছে তোমার নষ্ট হয়ে যাবে না। এগুলো তো নিয়ে নিচ্ছে আরে এটা তো স্যার এখন গভর্নমেন্ট মানে কি বলবো, সেন্ট্রাল গভর্নমেন্টের কথা হলো না। থেকে সাবজেক্ট ডক্টর দত্ত সেটা পরীক্ষা করে দেখেছিলেন যে পরীক্ষা দ্বারা আবিষ্কৃত ছিল। সেই পরীক্ষার অংশগুলো পরবর্তীকালে মানুষ পুকুর বানিয়ে দিয়েছে। আর এদিকটা তো খুব ভালো জায়গা, আপনি চাকরি দেখতে পাবেন, এখন রাত্রিবেলা দেখতে পাবেন না, খুব ডিপ জায়গা। আর এখানে যোগাযোগ আসার যোগাযোগের প্রধান মাধ্যম ছিল আপনার সমুদ্রের খান। আর পরবর্তীকালে যে করতে গিয়ে সোনাদানাগুলো যেগুলো পেয়েছিলাম আমরা, গোল্ড কয়েন, গোল্ড প্যান্ডেন্ট, সোনার মুকুট, এইসব জিনিসগুলো এগুলো ডক্টর দত্ত বলে গেছিলাম যে এদের তো কাছে থাকতো না সোনাদানা, বহুত দূরই করবে, আর অনেক দূরই করে খেত আর পড়াশোনা করতো। এগুলো সেই বণিকরা যখন এখানে আসতেন তারা উৎসর্গ করে যেতেন। তাহলে নিচে বিল্ডিং থাকলে আছে। হ্যাঁ নিচে বিল্ডিং আছে আছে। শিওর